আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। আজ আপনাদের সাথে কথা বলবো বাচ্চা হবার ঠিক পরপর নতুন মায়েরা কী ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবে। আমরা ইতিমধ্যে জানি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক পদ্ধতি আছে এবং সব পদ্ধতিগুলা কিন্তু সবার জন্য মানানসই না। সেই জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার আগে এবং ব্যবহার করার আগে রোগীকে ডাক্তারের সাথে অবশ্যই খোলামেলা কথা বলতে হবে এবং কথা বলে তাকে বুঝে নিতে হবে যে কোন পদ্ধতিটি তার শরীরের জন্য মানানসই এবং কোনটি ব্যবহার করতে এবং মেনটেন করতে তার জন্য সুবিধাজনক হবে। তো বাচ্চা জন্মের ঠিক পরপর নতুন মায়েরা যেহেতু অনেক ব্যস্ত থাকে বাচ্চা নিয়ে, প্লাস তার শরীরের যে একটা ক্ষতি হয় প্রেগনেন্সির সময় সেটা পূরণ হতে থাকে, একটু অসুস্থ থাকে, তো সেই সময় ওরকম একটা পদ্ধতি দরকার হয় যেটা সে খুব সহজে নিতে পারবে এবং মনে রাখতে পারবে। তো আমরা সাধারণত বলে থাকি যে একটা বাচ্চা হবার পরে দ্বিতীয় বাচ্চা অথবা তৃতীয় বাচ্চা কখন নেবে, মানে একটা বাচ্চার জন্ম থেকে আরেকটা বাচ্চার যে বিরতির সময় সেটা কত হবে। আমরা সাধারণত বলে থাকি 2 থেকে 3 বছর, কারণ এই 2 থেকে 3 বছর সময়ে মা তার শরীরের যে দুর্বলতা হয়, শরীরের যে ক্ষতি হয় সেটা সে পুষিয়ে নিতে পারে এবং তার যে ছোট বাচ্চা সেই বাচ্চাটার দিকে মনোযোগ দিতে পারে এবং সে বাচ্চার যত্ন ঠিকমতো সে নিতে পারে। তো যদি কারো প্রথম বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই মায়ের জন্য যা যা পদ্ধতি বলি তার মধ্যে কিছু আছে দীর্ঘমেয়াদী, কিছু আছে স্বল্প মেয়াদী, কিছু আছে আমরা বলি ব্যবহার করা যায়, কিছু আছে প্রতিদিন খেতে হয়। তো এই যে পদ্ধতিগুলো আছে আমরা প্রথমেই সেই মাকে সামনে আমরা দিই। যেমন কি পদ্ধতির মধ্যে আমি বলতে পারি, কপার টি আছে যেটা কেউ ইচ্ছা করলে 10 বছর পর্যন্ত রাখতে পারে, আবার ইচ্ছা করলে 10 মাস পরেও খুলে ফেলতে পারে। আই প্ল্যান্ট আছে, যে আই প্ল্যান্টটা আমরা হাতের ঠিক এই জায়গাটায় পরিয়ে দেই, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিছুই দেখা যায় না এবং সেটা কিন্তু সে 5 বছর পর্যন্ত রাখতে পারে, অনায়াসে রাখতে পারে। তো এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আসলে আমরা তাদের জন্যই পছন্দ করি যারা হচ্ছে একটু বেশি ব্যস্ত থাকে, যেমন অনেক বড় পরিবারে থাকে, সেখানে অনেক কাজকর্ম, অথবা এমনও হতে পারে যে চাকরিজীবী, তাকে ঘর এবং বাইরের সব কিছু একাই সামলাতে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো যদি আমরা তাদের জন্য দেই তাহলে এটা তাদের জন্য ভালো, মেনটেন করাও ভালো এবং এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অ্যাক্সিডেন্ট মানে বলতে চাচ্ছি অপরিকল্পিত গর্ভ হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকে না। তারপর আসি, যদি এই লম্বা সময়ের যে পদ্ধতিগুলো এটা যদি কেউ পছন্দ না করে, অনেক সময় অনেকে ভয় পায় যে আমার হাতের মধ্যে একটা জিনিস থাকবে, আমার ভয় লাগবে, এখানে বোঝা যাবে, অথবা কপার টি যেটা ভিতরে আমরা ডিভাইস দিয়ে দিই, একটা কপার টির মতো একটা সাইজ ইউটেরাসের মধ্যে আমরা পরিয়ে দেই। অনেকের কিছু ভুল ধারণা থাকে যে ওইটার জন্য তার ওইটা সে বুঝতে পারবে, সে ব্যথা পাবে, তো এরকম কিছু ব্যাপার থেকেই যায়। অনেক সময় আমরা কাউন্সেলিং করে বুঝিয়েও অনেক সময় অনেকে রাজি করাতে পারি না। সেই ক্ষেত্রে তাদের জন্য আরও যে পদ্ধতি আছে, যেমন ইনজেকশন আমরা বলে থাকি। ইনজেকশনটা 3 মাস পর নিতে হয়। 3 মাস ভালোই লম্বা সময়, 3 মাস পর ইনজেকশন নেওয়াতে অনেকেই কমফোর্টেবল ফিল করে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সেটা দিতে পারি। এই যে 3টা পদ্ধতি বললাম, এই 3টা পদ্ধতি হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী। আর কিছু পদ্ধতি আছে যেটা হচ্ছে খাবারের বড়ি। খাবার বড়ি খেয়েও গর্ভ নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে এখানে একটা ছোট্ট সমস্যা সেটা হচ্ছে মায়েরা, নতুন মায়েরা বিশেষ করে, যেহেতু অনেক বেশি স্ট্রেস থাকে, প্রেশারে থাকে, তারপর বাচ্চার জন্য হয়তো অনেক রাত সে ঘুমাতে পারে না, ছোট বাচ্চা অনেক সময় ছোটোখাটো সমস্যা লেগেই থাকে। তো এই বাচ্চা নিয়ে অনেক সময় অনেক টেনশন থাকে দেখে প্রতিদিন যে পিল খাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক সময় সেই মা ভুলে যায়, অথবা পিল আমরা বলি সাধারণত একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার জন্য। দেখা গেল গতকালকে পিলটা রাত 9টায় খেয়েছে, তারপরের দিনে পিলটা হয়তো রাত 12টায় খেয়েছে, তারপরে হয়তো 7টায় খেয়েছে।
এরকম যদি পিল খাওয়ার যে ধরন হয় তাহলে কিন্তু অনেক সময় মায়েদের যেটা হয় অল্প অল্প স্পটিং অথবা ব্লিডিং হতে থাকে, এটা যেটা অনেক সময় বিরক্তিকর। হ্যাঁ, হয়তো 42 দিন পর্যন্ত একটু অল্প অল্প ব্লিডিং হতে থাকে, কিন্তু তারপরে তো যে সময়টা, সেই সময়টাতে আসলে যদি সবসময় ব্লিডিং হতে থাকে তখন এটা স্বাভাবিক, সবাই বিরক্ত হবে। তো সেই সব ক্ষেত্রে পিলটা ম্যানেজ করা, পিলটা লম্বা সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো মোটামুটি এই যে ব্যবস্থাগুলো, এগুলো আমরা আসলে নতুন মায়েদের জন্য দিয়ে থাকি। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি সবসময় আমার সব ভিডিওতেই বলি যে দুনিয়াতে কোনো কিছুই কিন্তু 100% নিরাপদ না, 100% সাইড ইফেক্ট ছাড়া না। কিছু কিছু সাইড ইফেক্ট সব পদ্ধতিতে আছে। তবে আসার কথা হচ্ছে এই সমস্ত সাইড ইফেক্ট আমরা মেডিকেলের ভাষা বলে লাইফ থ্রেটেনিং, মানে জীবননাশক না। যে সমস্ত সাইড ইফেক্ট আমরা অল্প কিছু মেডিসিন দিয়ে আমরা এটা সামাল দিতে পারি, মেডিসিন খেলেই ওটা চলে যায়। তো একটু ধৈর্য ধরতে হয় পেশেন্টকে, সেই ক্ষেত্রে একটু সহনশীল হতে হয়। আর যদি মেডিসিন দিয়েও সেগুলো ম্যানেজ না হয়, সেক্ষেত্রে আমরা যদি সেই পদ্ধতিটি বন্ধ করে দেই, যেমন কপারটি নিলে যদি কারো সমস্যা হয়, কপারটি যদি আমি টান দিয়ে খুলে দেই, তাহলে কিন্তু পরের দিন থেকে তার কোনো সমস্যা থাকবে না। ইমপ্ল্যান্টও খুলে দিতে পারি, পিল যদি খায় পিল বন্ধ করে দিতে পারি, ইনজেকশন বন্ধ করে দিতে পারি। তো এটা আসলে বড় ধরনের কোনো সমস্যা না। এর চেয়ে বড় ধরনের সমস্যা কিন্তু অনিয়ন্ত্রিত গর্ভ। অনিয়ন্ত্রিত গর্ভ হলে কিন্তু সব কিছু ওলটপালট হয়ে যায়। ধরেন আপনি আপনার প্রথম বাচ্চা নিলেন, নেওয়ার পরে ভাবলেন যে বাচ্চাটা আমি খুব মনোযোগ দিয়ে পালবো, বাচ্চাটা যেন সুস্থ থাকে, ওকে আমি সেভাবে বড় করব। দেখা গেল যে 8-9 মাসের মাথায় আপনি আবার প্রেগনেন্ট হয়ে গেলেন। তখন প্রেগনেন্ট হয়ে গেলে যেটা হয়, প্রথম বাচ্চাটার প্রতি আর তেমন মনোযোগ দিতে পারেন না, আপনার শরীরও হয়তো সেভাবে আপনাকে সহযোগিতা করে না। তো সে সমস্ত ক্ষেত্রে আমি বলবো নতুন মায়েদেরকে অবশ্যই আপনারা যখন আপনাদের প্রথম বাচ্চা আপনি কনসিভ করেন, তখন আপনি আপনার যে ডাক্তার আছে তার সাথে সরাসরি কথা বলেন। কথা বলে আপনি পরের বাচ্চাটা কখন নিতে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা নিয়ে একটু কথা বলুন। এবং সাধারণত আমরা ডাক্তাররা বলি, আমি আমার সব রোগীকেই প্রেগনেন্সির সময় থেকেই বলতে থাকি, তো এখন আমাদের ইন্টারনেটের যুগ, আমরা অনেক কিছু জানি, ঘরে বসে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো যেহেতু আমরা সেই সুবিধাগুলো নিতে পারি, আমরা কেন নিব না? সবাই যদি তার পরিবারটা পরিকল্পিতভাবে চালায়, পরিবারটাকে পরিকল্পিতভাবে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনি, তাহলে আমাদের জন্য সুবিধা, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্ম সুস্থ, সুন্দর এবং বুদ্ধিমান হয়ে বেড়ে উঠবে। আজ এই পর্যন্তই। অন্যদিন আমি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আরও কিছু পদ্ধতি নিয়ে আমি কথা বলবো। যেমন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির একটি আছে যে শরীরে যে স্বাভাবিক পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোকে ব্যবহার করেও কিন্তু নতুন মায়েরা তাদের অপরিকল্পিত গর্ভকে রোধ করতে পারে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।